নমস্কার, শুভ সন্ধ্যা। 2026 আন্তর্জাতিক নববর্ষের সূচনায় গড়িয়া চর্চার পক্ষ থেকে বইবাজারের যে আয়োজন করা হয়েছে তার বিশেষত্ব হল পুরনো বাংলা সাহিত্যপত্র, বিগত কয়েক বছরের পূজা সংখ্যা, কিছু ইংরেজি গল্প, উপন্যাস এবং ক্লাসিক্সের ওপর 40% হারে ছাড় সহ বই বিক্রয়ের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সাহিত্যপত্রগুলির মধ্যে রয়েছে মাতৃভাষা, পান্থপিপাসা, অনুষ্টুপ, স্বপ্নকল্পক এবং মুশায়রা, কবিতীর্থ, সংবর্তক, পাতাবাহার, রবিশস্য, অবকাশ, কোরক এবং অন্যান্য কিছু বই। এই সাহিত্যপত্রগুলি নানা বিষয়ের উপর আলোকপাত করেছে, যেমন বিশিষ্ট মানুষের জীবন ও কর্ম, বাংলার গ্রাম ও নদী, শহর ও শহরতলির সমস্যা নিয়ে আলোচনা, মাতৃভাষা নিয়ে আলোচনা এবং অন্যান্য নানা বিষয় নিয়ে সমৃদ্ধ বিবরণ। ক্রিকেট ও ক্রীড়া বিষয়ে চিত্তাকর্ষক আলোচনায় মুখর হবে এই সভা। প্রথমেই আমি আলোচনায় ডেকে নিচ্ছি মাতৃভাষা পত্রিকার সম্পাদক শ্রী সজল রায়চৌধুরী মহাশয়কে। আজকের তো আমার তো সবাই পরিচিত, স্থানীয় বন্ধু আছেন, উনি ওনার সঙ্গে বাইরে দেখা হলেই দেখা হয়, আমার বাড়ি থেকে বেরোলে। স্নেহাশিস যে বিষয় বলল, লিটল ম্যাগাজিন এবং মাতৃভাষার যে কাজকর্ম সেইটা সম্পর্কে। লিটল ম্যাগাজিন আসলে প্রতিষ্ঠান বিরোধী পত্রিকার ধারা। বাংলায় প্রথম লিটল ম্যাগাজিন যে কোনটা ছিল বলা মুশকিল। অনেকে বলেন সবুজপত্র, হতেও পারে। এখন প্রতিষ্ঠান যেগুলো ছিল বাংলা ম্যাগাজিনের, দেশ এবং যুগান্তর পত্রিকার থেকে যেটা বেরোতো, দিয়ে কি যেন, আচ্ছা যাই হোক, না, এই প্রাতিষ্ঠানিক পত্রিকা এখন ক্রমাগত হারাতে তারা প্রথমে সাপ্তাহিক থেকে পাক্ষিকও এখন স্টলে খুব বেশি বিক্রি হয় না। এখন লিটল ম্যাগাজিনেরই যুগ চলছে এবং অনেক লিটল ম্যাগাজিনও প্রায় প্রাতিষ্ঠানিক হয়ে গেছে। সাহিত্যের যে ডাইরেক্টরি একটা বার করেন বিশ্বনাথ ভট্টাচার্য, সেখানে গোটা বাংলায় আমরা দেখেছি প্রায় 1100-র উপরে লিটল ম্যাগাজিন আছে। এই সদ্য শেষ হওয়া পরশুদিন বাংলা একাডেমি চত্বরে তার উদ্যোগে যে লিটল ম্যাগাজিন মেলা হলো, তাতে 517টি টেবিল ছিল লিটল ম্যাগাজিনের জন্যে। সুতরাং নন্দনে। সুতরাং লিটল ম্যাগাজিন বিশেষ করে গ্রামাঞ্চল থেকে, প্রতিটি জেলা থেকে প্রায় লিটল ম্যাগাজিন চলছিল। এখন সাহিত্য এবং সংস্কৃতির ধারাটাকে লিটল ম্যাগাজিনই ধরে রেখেছে। এইটুকু আরও অনেক বিশদে বলা যায়, কিন্তু মাতৃভাষার কথাটা আমরা যদি বলি, সেটাই সময়ের সঙ্গে আমাদের প্রতি সঠিক বিচার করা হবে। মাতৃভাষা পত্রিকাটা আজ থেকে 11 বছর আগে প্রথম প্রকাশিত হয় এবং এই পত্রিকাটা শুধু মাতৃভাষা বাংলার জন্যে নয়,
এই পত্রিকাটা সম্পূর্ণ অন্য ধরনের। মাতৃভাষার অধিকার শুধু বাংলার নয়, প্রতিটি মাতৃভাষার অধিকার। সবচেয়ে অল্পবাচক সম্পন্ন যে মাতৃভাষা আছে, টোটো হোক, মুন্ডারি হোক, সেই সমস্ত মাতৃভাষার, প্রতিটি মাতৃভাষার অধিকার, সেটা আন্তর্জাতিকভাবে যেভাবে স্বীকৃত, আর এখানে কিভাবে সর্বত্রই প্রায় অল্পবাচক এবং ক্ষমতাহীন মাতৃভাষাগুলো লুপ্ত হয়ে যাচ্ছে, সেইটে 1980 সাল থেকে আমরা দেখতে পাচ্ছি গোটা পৃথিবীতে। 1980 সাল থেকে প্রায় দেখা যাচ্ছে যে প্রত্যেক 2 সপ্তাহে 15 দিনে পৃথিবীতে একটা করে মাতৃভাষার মৃত্যু হচ্ছে। মাতৃভাষার মৃত্যু আবার মানে কি? এটা কি একটা মানে জীবন্ত পদার্থ যে এটা মরে যায় আবার জন্মায় মরে? মাতৃভাষার মৃত্যু মানে হচ্ছে সেই ভাষার বাচক সংখ্যা কমতে কমতে শেষ কথকের যখন মৃত্যু হয়, সেটাকেই বলে সেই মাতৃভাষার মৃত্যু। এই রকম আজ থেকে 20 বছর আগেও পৃথিবীতে মাতৃভাষার সংখ্যা ছিল 10,000-এর উপর। সেটা প্রতি 2 সপ্তাহে একটি করে গড়ে মাতৃভাষার মৃত্যু হচ্ছে, এই হিসাব পাওয়া গেছে। হিসাব পাওয়ার জন্য একটা সংগঠনও আছে, এথনোলগ। সেই এথনোলগে প্রতি বছর মানে সমস্ত, বিশেষ করে মুমূর্ষু ভাষাগুলোর কাছে তারা তাদের সদস্যদের পাঠায়, ভলান্টিয়ারদের পাঠায়, তারা দেখে কি অবস্থায় আছে। আসলে যখন 100-র নিচে সংখ্যাটা নেমে যায় কোনো ভাষার বাচকের, তখনই বোঝা যায় এই ভাষাটা আর বাঁচার কোনো সম্ভাবনা নেই। কিন্তু কেন হয়? ভাষাটা মরেই, ভাষাগুলো মরেই বা কেন, বা বাঁচেই বা কেন? অনেক ভাষার বাচক সংখ্যা ক্রমাগত বেড়েই যাচ্ছে। এখন তার সঙ্গে সম্পর্ক হচ্ছে ক্ষমতার সম্পর্ক। ক্ষমতাশীলের যে ভাষা, সেই ভাষা অন্য ভাষার উপর আধিপত্য করে এবং ক্ষমতাশীলের ভাষার দিকে আস্তে আস্তে তার চাপে পড়ে নিম্নতর ভাষাগুলো আস্তে আস্তে অধিকার হারায়। সেই অধিকার হারানোর নামটা ভাষাবিজ্ঞানীরা দিয়েছেন ডোমেইন লুজিং, মানে ক্ষেত্র হারায়। ভাষার প্রধান ক্ষেত্র হচ্ছে মুখে কথা বলা, সেই ভাষাভাষীর পরস্পরের সঙ্গে আদান প্রদানের সম্পর্ক। 2 হচ্ছে সে ভাষায় শিক্ষা আছে কিনা, সে ভাষায় প্রশাসনিক কাজকর্ম সে করতে পারে কিনা, আদালতের কাজকর্ম সে করতে পারে কিনা। এই সমস্ত ভাষার বিভিন্ন ক্ষেত্র। তবে সাহিত্য তো একটা বড় ক্ষেত্রই ভাষার। এখন এই ভাষায় ক্ষেত্রে একটা কথা, একটা যেটা মিথ প্রচলিত আছে, কতগুলো মিথ ভাঙা দরকার, ভাষাবিজ্ঞানীরা ভাঙার চেষ্টা করেছেন। কোনো ভাষা অন্য ভাষার থেকে হেয় নয়, কোনো ভাষা অন্য ভাষার থেকে দুর্বল নয়, কোনো ভাষা অন্য ভাষার থেকে মূল্যবান সমৃদ্ধিশালী নয়। প্রতিটি ভাষা তার নিজের ক্ষেত্রে সে সম্পূর্ণ অন্য ভাষার সঙ্গে সমান জায়গায়, মানে খারাপ ভাষা বা ভালো ভাষা, উন্নত ভাষা অনুন্নত ভাষা, এই রকম ভাবার কোনো কারণ নেই।
এটা ভাষাবিজ্ঞানীদের মধ্যে বিভিন্ন বিষয়ে অনেক তর্ক বিতর্ক আছে, কিন্তু এ বিষয়ে কোনো তর্ক নেই যে সমস্ত ভাষা সমান। এটা এইখানে এই সমান হওয়া সত্ত্বেও তাদের মধ্যে কেউ কোনো ভাষাকে আমরা যে মিথ হিসাবে, যে ইংরেজি আহা কি অসাধারণ ভাষা, ফরাসি কি অসাধারণ ভাষা, জার্মান ভাষা কি অসাধারণ ভাষা, আহা আমার এই বাংলা ভাষা কোথা পাই এমন ভাষা, এমন দুঃখ ক্লান্তি নাশা, এই রকম কিছু নেই। অথচ যারা ভাষার কথা, নিজের মাতৃভাষার কথা বলেন, তারা নিজের ভাষাকে যখন বলেন যে এই ভাষা হচ্ছে অন্য ভাষার থেকে সেরা, তখনই কিন্তু সে একটা আধিপত্যের সুর তার কণ্ঠে শোনা যায়। রবীন্দ্রনাথ কখনো বলেননি, ভাষাকে ভালোবাসার কথা বলেছেন। আমি আমার মাকে ভালোবাসি, তার মানে সেই মা বিশ্বের শ্রেষ্ঠ রমণী তা নয়। আমি আমার ভাষাকে ভালোবাসি, আমার ভাষা সেই জন্য আমার কাছে প্রিয় বেশি। কিন্তু কোনো ভাষা অন্য ভাষার থেকে সেরা নয়। তাহলে এটা এই শ্রেষ্ঠত্বের ধারণাটা আসে কোথা থেকে? ধারণাটা আসে ক্ষমতা বা আধিপত্য যে ভাষার বেশি, যে ভাষায় বড় অবস্থাপন্ন লোকেরা কথা বলে, যে ভাষায় প্রশাসনিক কাজ চলে ইত্যাদি ভাষা, এইগুলো হচ্ছে অন্য ভাষার উপর আধিপত্য করে। আর কিভাবে ক্ষয়ে নষ্ট হয়ে যায়? আস্তে আস্তে প্রয়োগের ক্ষেত্র কমতে 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 মুখের ভাষাকেও হানা দেয়। মুখের ভাষায় হানা দেওয়ার ফলে দেখা যায় যে প্রথমে একটা নির্দিষ্ট সময় টাইম ফ্রেমে যদি ভাষাকে দেখি, যে ভাষা আস্তে আস্তে তার ক্ষেত্র হারাচ্ছে, সেই ক্ষেত্র হারানোর প্রমাণ দেখা যায় যে দাদু দিদিমা ঠাকুরদা ঠাকুরমাদের যে ভাষা, তারা কিন্তু সেই মাতৃভাষায় কথা বলতে পারে এবং সেই ভাষাই ব্যবহার করেন। বাবা কাকারা সেই ভাষা বুঝতে পারেন, কখনো কখনো ব্যবহার করেন ঘরে, কিন্তু বাইরে অন্য কোনো আঞ্চলিক বা অধিপতি ভাষা, সেই অধিপতি ভাষার এটাই তারা গ্রহণ করেন। কিন্তু তার পরের যে প্রজন্ম, সেই প্রজন্ম তারা ঘরে দু একটা কথা বললেও বাইরে সাধারণত নিজেদের মধ্যে এবং বাইরে তারা মাতৃভাষায় কথা বলে না। এইভাবে এই ছোটরা যখন বড় হতে থাকে তখন আস্তে আস্তে সে ভাষাটা লুপ্ত হয়। এখন সেই জন্যে প্রখ্যাত ভাষাবিজ্ঞানীরা এর একটা নাম দিয়েছেন ইন্টার জেনারেশনাল যে গ্যাপ, এক জেনারেশন থেকে অন্য জেনারেশনে, এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে ভাষা প্রবাহিত হওয়ার গতি সমান আছে না ধীর মন্দ গতি হতে হতে বালির মধ্যে হারিয়ে গেছে। এইভাবেই ভাষার মৃত্যু হয় ক্ষমতা এবং আধিপত্যের হাতে। এখন এই বিষয়ে আমাদের বাংলার হাল কি? আমি যেভাবে শুরু করেছি তাতে দীর্ঘায়িত হয়ে যাওয়ার থেকে আমার মনে হয় এই গত একটা সংখ্যায় এই পত্রিকায় আমার একটা লেখা বেরিয়েছিল, এ তোমার এ আমার পাপ। ভারত জুড়ে বলা ভালো গো বলয় জুড়ে
বাংলা ভাষা ও বাঙালির উপর অকথ্য নির্যাতনের খবর এখন পুরনো হয়ে গেছে। নিত্যনৈমিত্তিক বিষয় কি খবরের যোগ্য? সেটা তো অভ্যাসে দাঁড়িয়ে গেছে। অনেক দুঃখে এমন কথা আরম্ভ করতে হচ্ছে। বাঙালি হলে এবং গরিব হলে, সর্বোপরি নামটা যদি হয় মুসলমানি, তাহলে সেই অসহায় প্রাণীর সঙ্গে গো বলয়ী হিন্দু বীররা যা খুশি করতে পারেন। প্রশাসনও সদা প্রস্তুত তাকে রোহিঙ্গা, বাংলাদেশি, ঘুষপেটিয়া ও সন্ত্রাসী হিসাবে দেশের বাইরে বার করতে বা আটকে রাখতে। কিছু কিছু প্রতিবাদ যে হচ্ছে না তা নয়। যদি বাঙালি ডাক্তার, ইঞ্জিনিয়ার বা ছাত্রদের ওপর তো কিছু হচ্ছে না বলে হাত ধুয়ে ফেলা বুদ্ধিজীবীও কম নেই। কারণ এলিট বাঙালিদের এ বিপদটা এখনও ছোঁয়নি বা ছোবে না বলেই যারা মনে করেন তারা নিরাপদে আছেন। ন্যায্য কারণেই যারা গত বছর এই সময় কলকাতার দিনরাত তোলপাড় করেছিলেন, তাদের প্রতিবাদও মিনমিনানির উপরে দেখা যায়নি। পার্টিগুলো প্রতিবাদ করছে, কিন্তু এর মধ্যে আগামী ভোটের অভিপ্সাও তাদের রাস্তায় নামিয়েছে। এ কথা ভুলে গেলে চলবে না। আর এক গুচ্ছ বাঙালি এক ভয়ঙ্কর ধানি পটকা কিছুদিন ধরে পুটুস পুটুস করে ফুটিয়ে যাচ্ছেন। সেটা হলো পশ্চিমবঙ্গ থেকে গুটখাখোর, খৈনিখোরদের হটাও। তাদের প্রতিবাদে এক হীন উগ্র জাতীয়তাবাদী ঘৃণার গন্ধ স্পষ্ট পাওয়া যায়। যারা এরকম উগ্র নন, আন্তরিকভাবেই বাংলা ভাষা ও বাংলাভাষীদের ওপর ঘৃণ্য নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ করছেন, রাস্তাঘাটে হোক বা ডিজিটাল মিডিয়ায়, তারা যে কথাগুলো বলছেন সৎ ক্রোধের সঙ্গেই বলছেন। তাদের কথাগুলোর কয়েকটি দিক একটু ভেবে দেখা যাক। বলা হচ্ছে, বাংলা ভাষা ও বাঙালি জাতির এই অপমান সহ্যের অতীত। যে ভাষায় রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পেয়েছেন, মধুসূদন, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র, তারাশঙ্কর, মানিক, জীবনানন্দের মতো লেখক লিখেছেন, যে ভাষায় ভারতের জাতীয় সঙ্গীত লেখা হয়েছে, তাকে অপমান করার স্পর্ধা কী করে হয়? এবার বাঙালির কথা। যে বাঙালি জাতি দেশের স্বাধীনতা আন্দোলনে সবচেয়ে বেশি আত্মবলিদান করেছে, তাদের অপমান করার ধৃষ্টতা আমরা সহ্য করব না। সবিনয়ে জানাতে চাই, এটি কুযুক্তি। তথ্যগুলো সবই ঠিক, কিন্তু সিদ্ধান্ত অনভিপ্রেত। এর সঙ্গে বাংলা ভারতের দ্বিতীয় বৃহত্তম, পৃথিবীর সপ্তম বৃহত্তম বাচক বিশিষ্ট ভাষা, এই গর্বটুকুও যুক্ত করা হচ্ছে। এই তথ্যটিও ঠিক, কিন্তু বাংলাভাষীদের অন্যায়ভাবে বিতাড়ন করার বিরুদ্ধে এই সব তথ্যের কি কোনো মূল্য আছে? ভারতে 716টি ভাষার অস্তিত্বের পরিচয় পেয়েছেন গণেশ দেভীর নেতৃত্বে পরিচালিত পিপলস লিঙ্গুইস্টিক সার্ভে অফ ইন্ডিয়া। এদের মধ্যে 197টি ভাষা মুমূর্ষু, অর্থাৎ বাচকের সংখ্যা 100 কম। বাংলা ছাড়া অন্য ভাষায় নোবেল পুরস্কার পাওয়া সাহিত্যিক ভারতে নেই। যে গুণাবলীর কথা বাংলা ভাষা সম্বন্ধে বলা হলো, সেগুলো না থাকলে কি সেই ভাষাভাষীকে বিতাড়নের অধিকার জন্মাতো? বাঙালির ঐতিহাসিক অর্জনগুলো কি উচ্ছেদ, কারাশিবির বা বিতাড়নের বিরুদ্ধে কোনো বর্ম হতে পারে? প্রতিটি ভাষাভাষী মানুষ তথা মানুষের সমান অধিকারের পটভূমিতে দেখলে এটা কি বাংলা ভাষা ও বাংলা ভাষীদের জন্য প্রচ্ছন্নভাবে বিশেষ অধিকার দাবি করা নয়? এর মধ্যে কি অধিক ভাষিক শ্রেষ্ঠত্ববাদ প্রকাশ পায় না? ভাষিক মানবাধিকারের নিরিখে দেখলে ভারতে ভাষা ক্ষমতার এক পিরামিড দেখতে পাওয়া যায়। প্রধানত ঔপনিবেশিক আমল থেকে দানবের মতো সেটা বেড়ে উঠতে উঠতে
নিচের মতো চেহারা নিয়েছে। এই পিরামিড, পিরামিডের সবচেয়ে উপরে আছে ইংরেজি। বাচক সংখ্যার দিক থেকে সহজাত ইংরেজিভাষী ভারতে নগণ্য, গোটা ভারতে 1%-এরও নিচে। পশ্চিমবঙ্গে শেষ জনগণনা হয় 2011 সালে, তার প্রতিবেদন বেরোয় 2024 সালে। সেখানে দেখা যাচ্ছে এই রাজ্যের মোট জনসংখ্যা 9,12,76,115 জন। এর মধ্যে ইংরেজিকে মাতৃভাষা হিসাবে ঘোষণা করেছেন 14,945 জন। হিন্দিভাষী দ্বিতীয় স্থানে আছে 63,56,059 জন। বোঝা যাচ্ছে বাচক সংখ্যা ও ক্ষমতা পিরামিডের উচ্চতম জায়গাটিতে স্থান পাওয়ার সমপাতী নয়। হিন্দি বাচক সংখ্যার দিক থেকে ভারতে যে সবচেয়ে বড় ভাষার মর্যাদা পেয়েছে, তার জন্য তাকে রাজক্ষমতার জোরে বহু ভাষাকে গ্রাস করে এক অজগরের হিন্দি ঐক্য গড়তে হয়েছে। শুধু যোগ নয়, তাকে বিয়োগও করতে হয়েছে। হিন্দুস্তানি ভাষা থেকে উর্দুকে বাদ দেওয়ার জন্য সংবিধানে সরকারি ভাষা হিসাবে লেখা হয়েছে হিন্দি ইন দেবনাগরী স্ক্রিপ্ট। কিন্তু ভারতের কোনো রাষ্ট্রভাষা নেই। হিন্দি ও ইংরেজি সরকারি ভাষা হিসাবে গণ্য হচ্ছে, যদিও সংবিধান প্রণয়নের সময় ঠিক করা হয়েছিল রাতারাতি ইংরেজিকে বিদায় না দিয়ে 15 বছর ভারতীয় ভাষাগুলোতে কাজ চালানোর প্রস্তুতি চলুক। এই 15 বছরের প্রস্তুতিকালের শেষে সরকার বিদ্বজ্জনদের মহা সমালোচনার পর ইংরেজি হটানোর কথা বিবেচনা করা যাবে। এই পিরামিডের সবচেয়ে উপরে আছে ভাষা ক্ষমতার দিক থেকে ইংরেজি, তারপরে হিন্দি, তারপরে সংবিধানের তফসিলভুক্ত ভাষাগুলো, তারপর অষ্টম তফসিলের সাঁওতালি ইত্যাদি কয়েকটি ভাষা, তার নিচে আছে অন্যান্য অগণিত জনজাতিদের ভাষা। 1965 সালে যথাসময়ে সিমলা ইনস্টিটিউটে এই আলোচনা সভা হয়। তার বিশদ বিবরণ একটি ঐরাবত তুল্য গ্রন্থে প্রকাশিত হয়। ইংরেজি দিন দিন আরও আধিপত্য নিয়ে জাঁকিয়ে বসে। যারা হিন্দুস্তান করে পিরামিডের নিচের ভাষাগুলোকে অস্থির করে তোলেন, তাদের ওপর ও মাঝতলা হিন্দি মাধ্যম স্কুল ছেড়ে ইংরেজি মাধ্যমে মর্যাদা খুঁজে পায়। আজকের অনেকেই ইংরেজি শেখার, কথ্য ইংরেজি শেখার একটা হিন্দি অ্যাপের বিজ্ঞাপন দেখেছিলাম, যেদিন লিখছি সেই দিনই দেখেছিলাম। সেখানে একটি গ্রাম্য মহিলার ছবি। তিনি শুরু করলেন, अंग्रेज चला गया लेकिन अंग्रेजी छोड़ गया वो तो सीखना ही पड़ेगा। বিজ্ঞাপনের লক্ষ্য যে শ্রোতারা, তারা হিন্দি বলয়ের ছোট শহর বা বড় গ্রামের। ইংরেজি ভাষা একটা পণ্য হিসাবে উন্নত জীবনের সঙ্গে সম্পৃক্ত করে যে দেশে সহজাত ইংরেজি ভাষা নেই বললেই চলে, তাদের কাছে বিক্রি করা হচ্ছে। এই কথাটাই খোলাখুলি বলেছেন ব্রিটিশ কাউন্সিলের চেয়ারম্যান, ইনভার্টেড কমা দিয়ে। এটা ওই 1982-83 যে প্রতিবেদনে বেরিয়েছে। তিনি কি বলছেন ব্রিটিশ কাউন্সিলের চেয়ারম্যান? আমাদের অভিপ্রায় আগে যেভাবে চালিয়ে দিতে পারতাম, আজ অবশ্য সে ক্ষমতা নেই। তবুও যে পরিমাণে ব্রিটেনের প্রভাব বজায় আছে, তা তার আর্থিক ও সামরিক শক্তির অনুপাতে অনেক বেশি। এর আংশিক কৃতিত্ব ইংরেজি ভাষা দাবি করতে পারে, কারণ বিজ্ঞান, কারিগরি ও বাণিজ্যে
এর চাহিদার কোনো শেষ নেই। সাধারণ ভাষা বা লিঙ্গুয়া ফ্রাঙ্কা ইংরেজির চাহিদার কোনো শেষ নেই। এরপরে একটা কথা বলেছেন, আগে আমরা বিভিন্ন উপনিবেশে গানবোট পাঠাতে পারতাম, এখন আমরা ইংরেজি ভাষা পাঠাই। ইংরেজি ভাষা বিজ্ঞান, কারিগরি ও বাণিজ্যের সাধারণ ভাষা হয়ে উঠেছে, এটা অসত্য ভাষণ। ফরাসি, জার্মান, ইতালিয়ান, চীনা, জাপানি, কোরিয়ান ভাষায় বিজ্ঞান, কারিগরি ও বাণিজ্য শেখানো হয় কিভাবে? ব্রিটিশ কাউন্সিলের কর্তার এই মিথ্যাচার আসলে প্রাক্তন উপনিবেশের নীতি নির্ধারক ও জনগণের উপর তোলার জন্য। পুরনো ঔপনিবেশিক মোহের সঙ্গে ইংরেজ ও মার্কিনরা শিক্ষাপণ্য বিক্রি করতে চায়। ইংরেজিতে লেখা পাঠ্য বই, সাহেব শিক্ষক সহ পুরো একটা স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় খুলে এখন ভাষা বাণিজ্যের রমরমা। গ্রাম স্তরের মানুষের মধ্যেও তারা এই বিশ্বাস গভীর করে দিতে চায় যে কানু ছাড়া যেমন গীত নেই, তেমনি ইংরেজি ছাড়া গতি নেই। অন্তত 2-4টে ইংরেজি বলি জানতেই হবে। কেন? কথ্য সাহেবী বলির এক কেন কেন 19 শতকে ইংরেজি একদিকে চাপানো হয়েছে, অন্যদিকে বিদ্যাসাগরের পিতৃদেব ঠাকুরদাস ভেবেছিলেন ইংরেজি শিখিলে সাহেবদিগের হৌসে কর্ম পাওয়া যায়। কিন্তু বাঙালি বুদ্ধিজীবীদের বিন্দুতে যাদের অবস্থান, তারা একদিকে ফার্সি, অন্যদিকে ইংরেজি শিখেও বাংলায় সাহিত্যকর্ম শুরু করলেন। রামমোহনের বেদান্তের অনুবাদগুলি বাংলায়, বিদ্যাসাগর চলমান সাধু গদ্যে নানা বিষয়ে লিখেছেন। বঙ্কিমচন্দ্র ইংরেজি পড়ে ডেপুটি ম্যাজিস্ট্রেট হয়েছিলেন, কিন্তু শুধু উপন্যাস নয়, বিজ্ঞানসহ তত্ত্বগ্রন্থও লিখেছেন বাংলায়। ইংরেজি আদব কায়দা এবং কথাবার্তায় ইংরেজি বুকনিকে তীব্র নিন্দা করেছেন। বাঙালির ইংরেজি বলি কপচানোকে বলেছেন পরজাতি নিষ্ঠীবনে যাহাদের জিহ্বা কলঙ্কিত তারাই বাবু। নিষ্ঠীবন মানে থুতু। হনুমত বাবু সংবাদ রসরচনায় বাবু ও হনুমানের কথোপকথনে ইংরেজি বুকনিবাজ বাবুর গলায় হনুমানের লেজের মোচড় পড়তেই ইংরেজি নবিশের মুখ থেকে বাংলা বের করেছেন। রবীন্দ্রনাথ তো সারা জীবন মাতৃভাষায় শিক্ষার জন্য আন্দোলন করে গেছেন। তীব্র বেদনার সঙ্গে বলেছেন, মাতৃভাষা বাংলা বলিয়াই কি বাঙালিকে দণ্ড দিতেই হইবে? এই অজ্ঞানীকৃত অপরাধের জন্য চিরকাল সে অজ্ঞান হইয়াই থাক। সমস্ত বাঙালির প্রতি কয়জন শিক্ষিত বাঙালির এই রায় কি বহাল রহিল? যে বেচারা বাংলা বলে সেই কি আধুনিক মনুসংহিতায় শূদ্র? তার কানে উচ্চশিক্ষার মন্ত্র চলিবে না? মাতৃভাষা হইতে ইংরেজি ভাষার মধ্যে জন্ম লইয়াই তবে আমরা দ্বিজ হই। যে বাংলা জানে, ইংরেজি জানে না, বাংলার বিশ্ববিদ্যালয় কি তাহার মুখের দিকে তাকাইবে না? এত বড় অস্বাভাবিক নির্মমতা ভারতবর্ষের বাহিরে আর কোথাও আছে? শিক্ষার বাহন থেকে ব্রিটিশ কাউন্সিলের কর্তা ব্যক্তি যে চতুর মিথ্যে কথাটি বলেছিলেন যে ইংরেজি বিজ্ঞান ও কারিগরি সাধারণ ভাষা, অনেক আগেই পৃথিবীর একজন প্রথম সারির বাঙালি বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু তার যোগ্য জবাব দিয়ে গেছেন। সত্যেন্দ্রনাথ বসু স্নাতকোত্তর শ্রেণীতে বিভিন্ন বৈজ্ঞানিক সম্মেলনে দুঃসাহসের সঙ্গে উচ্চতম জটিল বিজ্ঞানের বিষয়ে বক্তৃতা দিয়েছেন বাংলায়। নিজের সারা জীবন ধরে তিনি নিজেই প্রমাণ করে গেছেন নিজের কথা। কোটেশন সত্যেন্দ্রনাথ বসুর রচনা সংকলন, তার ভূমিকায়। যারা বলেন বাংলা ভাষায় বিজ্ঞান হয় না, তারা হয় বাংলা জানেন না, না হয় বিজ্ঞান বোঝেন না। একটা আশার কথা আমি বলবো, এখন অনেকে
সাধারণত বয়স্ক মানুষরাই এখানে আছেন, ইউটিউবে স্বাস্থ্য, খাদ্য ইত্যাদি সম্পর্কে এখন বিভিন্ন রকম ডাক্তাররা বক্তৃতা দেন। অতি চমৎকার বাংলায় পুষ্টিবিজ্ঞান এবং শারীরবিজ্ঞানের বিভিন্ন রোগ ব্যাধির তার যে বিজ্ঞানসম্মত চর্চা সেখানে আমরা দেখেছি হচ্ছে, করা যায়। মিথ্যে কথা যে বাংলায় বিজ্ঞান হয় না, শুধু সত্যেন্দ্রনাথ বসুর কথা নয়, এটা তারও আগের, অনেক আগের একজন মাতৃভাষার শিক্ষার ব্যাপারে এটা হ্যাঁ 5 মিনিট, আচ্ছা ঠিক আছে। গ্যালিলিও 1612 খ্রিস্টাব্দে একটি চিঠি লিখেছিলেন। গ্যালিলিও তার লেখাগুলো লেখেন ইতালিয়ান ভাষায়। তখন বিদ্যাচর্চার ভাষা ছিল লাতিন, এবং লাতিন তারপরেও অনেক দিন চলেছিল। নিউটন লাতিনেই প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা লিখেছেন। গ্যালিলিও কি লিখছেন আজ থেকে 413 বছর আগে ওই চিঠিতে? আমি দেখি যুবকেরা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে, হচ্ছে ডাক্তার, দার্শনিক বা অন্য কিছু, যা হোক একটা উপাধি হলেই হলো। তারপর এমন কাজে তারা নামে যার জন্য তারা একেবারেই অপটু। এদিকে কাজের মধ্যে থেকে কিংবা দৈনিক দুশ্চিন্তার মধ্যে আর জ্ঞানের চর্চা করতে পারে না যারা, তারা মেধাবী কিন্তু সাধু ভাষা বা ল্যাতিন ইত্যাদি বোঝে না। তাই সারা জীবন তাদের মনে এই ধারণা বদ্ধমূল থেকে যায় যে প্রকাণ্ড প্রকাণ্ড বই, এমন সব মহামূল্যবান জ্ঞানের ভাণ্ডার যা তাদের কাছে একেবারে অবরুদ্ধ হয়ে থাকবে। কিন্তু আমি চাই তাদের মধ্যে এই সত্য জ্ঞানের উদ্বোধন করতে, যে বিশ্ব প্রকৃতি সকল মানুষকে চোখ দিয়েছেন তার ক্রিয়াকলাপ দেখতে ও বুদ্ধি দিয়েছেন, যাতে তার মর্ম কথা সকলে বুঝতে পারে ও নিজেদের কাজে লাগাতে পারে। অর্থাৎ এটা শুধু আজকে মাতৃভাষার কথা যে রবীন্দ্রনাথ বলেছেন বা সত্যেন বসু বলেছেন তা না, এটা বাঙালি মধ্যবিত্ত বাবু এলিট সমাজ, তাদের পাপ, তাদের স্বার্থসিদ্ধির জন্যে, ক্ষমতার হাত ধরে তাদের এগিয়ে থাকার জন্যে তারা এটি করেছেন। এবং আজকে বাংলা ভাষার এই দশা সেই জন্য এবং এটা শুধু আগের হাল যেদিকে যায় পরের হাল সেদিকে যায়। পাঠক এবং পাঠিকারা, এখানে বলবো শ্রোতা এবং শ্রোত্রীরা, ভাবতে পারেন এ কি ধান গানতে শিবের গীত শুরু করলেন। বিষয় ছিল বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের উপর নির্যাতন, উচ্ছেদ, বিতাড়ন, হিন্দি আধিপত্যের বিরুদ্ধে প্রতিবাদের আগুন জ্বালানো। সেখানে ইংরেজি আধিপত্যের সাতকাহন গিলতে বাধ্য করছেন লেখক। ধীরে রজনী ধীরে, ক্ষমতা ও আধিপত্যের পিরামিডটা বোঝানোর একটা দুর্বল চেষ্টা মাত্র করছি। যে ভাষায় প্রশাসন চলে, বিত্তবানেরা যে ভাষা ও সংস্কৃতিকে আয়ত্ত করে সমাজের মান্যগণ্যতা বাড়ান, সেটাই জনমানসে শ্রেষ্ঠ ভাষা বলে মূল্যায়িত হয়। যদিও পৃথিবীর কোনো ভাষাই ভাষিক দিক থেকে শ্রেয় বা হেয় নয়, তবুও ক্ষমতাবান ভাষার শ্রেষ্ঠত্ব সম্বন্ধে ধারণা অন্তর্লিপ্ত হয়ে যায়। বাংলা রূপকথার গল্পে পাই, আয়নার কাছে কুমারী প্রার্থনা করছে, আরশি আরশি আরশি, আমার বর যেন পরে ফার্সি। মোগল পাঠান আমলে ফার্সি ছিল রাজভাষা। আইন আদালত, হাকিম হুকুম, সেরেস্তা সর্বত্র ফার্সির জয়। পলাশির যুদ্ধের পর পাশার দান উল্টে গেল, ফার্সির বদলে ইংরেজি রাজভাষা হলো। তাতে ফার্সি বিজ্ঞজনেরা মর্মান্তিক দুঃখ পেলেন। কৃষ্ণনগরের দেওয়ান কার্তিকেয়চন্দ্র রায়ের একটি বিখ্যাত আত্মচরিত আছে,
তাতে প্রশাসনের ভাষা বদলকে পরিবারের একমাত্র উপার্জনক্ষম পুত্রের মৃত্যুতুল্য বলে গণ্য করেছেন। কুমারী তো ফার্সি জানা বর চাইবেই। অচিরে ইংরেজি ভাষার শ্রেষ্ঠত্ব আপামর বাঙালির বোধে ব্যতিক্রমীদের বাদ দিয়ে অন্তর্লিপ্ত হয়ে যায়। সমাজের দরিদ্রতম ব্যক্তিটাও এই বিশ্বাস নিয়ে নিজের অসহায়তার জন্য দীর্ঘশ্বাস ফেলে। একটা উদাহরণ দেয়া যাক উত্তরবঙ্গে মেয়েদের লোকগান থেকে। দিনে 4 আনা রোজগার করি, কি দিয়া কিনিব ঘড়ি, পোড়ামন্ত কিছুই বোঝে না। সাহেব নোকের বুদ্ধি ভারী, তারা সব কেনে ঘড়ি, ছোট নোক কিনতে পারে না। যদি MA BA পাশ করিতাম, হাকিম মুক্তার হইতে পারতাম, ইংলিশ ছাড়া কথা বলতাম না। এটা উত্তরবঙ্গ ও আসামের গোয়ালপাড়া লোকগানে মেয়েদের জীবন কথা জলি বাগচির লেখা। ছোট নোক বলে হাত ঘড়িও পড়তে পারে না, BA MAও পাশ করতে পারে না, হাকিম মুক্তারও হতে পারে না। এই স্বাদগুলো পূর্ণ হলে মুকুটের মতো শোভা পেত তার গোয়ালপাড়ি ভাষা নয়, ইংলিশ হতো তার সর্বক্ষণের বুলি। শ্রমজীবী তরুণীর অপূর্ণ সাধু স্বপ্নের চূড়ায় থাকে ভাষা হিসাবে ইংরেজিতে পারঙ্গমতা। তাহলে দেখা যাচ্ছে ক্ষমতাবান ও বিত্তবানের ভাষা হওয়ায় ইংরেজি ভারতের সর্বস্তরের শ্রেষ্ঠ ভাষা হিসাবে গণ্য হওয়ার একটা ভ্রান্ত ধারণা বদ্ধমূল হয়ে গেছে। পিরামিডের দ্বিতীয় স্তরের প্রধান ভাষাগুলো কোনোভাবে টিকে আছে বাচক সংখ্যায় ও অনেকটাই অভিমান নিয়ে। ক্ষমতার পিরামিডের সবচেয়ে নিচের স্তরে আছে জনজাতিদের ভাষা। তারা আবার 3টে ক্ষমতার চাপে পিষ্ট হচ্ছে, ইংরেজি, হিন্দি ও রাজ্যের প্রধান ভাষার দাপটে ক্ষমতার সার্বিক পরিস্থিতিতে তারা প্রতিটি প্রজন্মে মাতৃভাষার বাচক হারাচ্ছে। অনেক জনজাতির বাপ ঠাকুর দ্বারা মাতৃভাষায় কথা বলেন অন্তত ঘরে, কিন্তু শিশুদের মুখ থেকে ভাষাটি হারিয়ে যাচ্ছে। আঞ্চলিক প্রধান ভাষার মধ্যে তারা লুপ্ত হয়ে যাচ্ছে। যেমন বাংলার জনজাতিদের সন্তানরা প্রধানত বাংলা ভাষাই লেখাপড়া করতে বাধ্য হয়, পরিবেশ থেকেও বাংলা অথবা বাংলাকে টপকে হিন্দির শরণাপন্ন হয়। এভাবে ভাষা পিরামিডকে ভাষিক মাৎসন্যায় বলা চলে। বাঙালি ও বাংলা ভাষার এই দুঃসময়ে আত্মসমালোচনার 2-1 কথা সবিনয়ে বলতেই হয়। আচ্ছা, ঠিক আছে, এবার উপসংহারের বদলে যাই হোক, মোটামুটি এটা আমি বলবো সূত্রপাত। এই বিষয়ে বিশদ আলোচনা করতে গেলে একটা ধারাবাহিক কিভাবে বিভিন্ন যুগে বাংলা ভাষা তার সম্মান হারিয়েছে, প্রান্তিক বাঙালি অসহায়, তাদের ইংরেজি মাধ্যমে পড়বার উপায় নেই, সেই বিভিন্ন আমাদের তথ্য পরিসংখ্যান মাতৃভাষার কাছে আছে, সেইগুলো আমি আপনাদের কাছে রেখে একেবারে 1940 সাল থেকে প্রচুর পরিশ্রমের পর শুধু তথ্য দেই। আজকে যাদের বয়স 100 যদি বেঁচে থাকেন থেকে আজকে যাদের বয়স 60-65, এদের মধ্যে সমস্ত প্রধান ব্যক্তি তারা বাংলার মাধ্যমে পড়াশুনো করেছেন। কারণ 1940 সালে স্কুল পড়াশুনো শুরু হয় বাংলায়, 1935-এ এইটা ঠিক হয় এবং 36 সালে পরিভাষা কমিটি বসে, 1 বছরের মধ্যেই বইপত্র বেরিয়ে যায় এবং 1940 সালে প্রথম ম্যাট্রিক পরীক্ষা বাংলা মাধ্যমে দেওয়া সমস্ত বাংলাব্যাপী হয়। তখন অত্যন্ত কিছু বাঙালি, যাদের বলে ট্যাশ গরু,
তারাই একমাত্র ওই সিনিয়র কেমব্রিজ পরীক্ষা লন্ডন থেকে যেটা হতো সেই সব পরীক্ষা দিতেন। বাকি সব কিন্তু বাংলাতেই হয়েছে, ইংরেজি একটা দ্বিতীয় ভাষা হিসাবে পড়তে হতো। এই 1940 সাল থেকে বাংলার যে উত্থান, অন্য ভাষার কিন্তু সেভাবে নয়, সেইটে নামতে শুরু করে 1970-71 থেকে নামতে শুরু করে। তখন বিভিন্ন সরকার, তার নীতি, তার ইত্যাদি ইত্যাদি, এগুলোও আমাদের কাছে আছে, এটাও আপনাদের কাছে বলার ইচ্ছে রইল। তবে মনে রাখবেন, আজকে বাংলা ভাষা এবং বাঙালির এই অমর্যাদা, এই জন্যে এই বাবু বাঙালি আমরাই দায়ী। আমরা আমাদের সন্তানদের শৈশবে তাদের টাই পরা মূর্তি দেখতে আমরা ভবিষ্যতের অফিসারের তার মধ্যে দেখতে পাই। বাচ্চা 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 ছেলে এই গরমের মধ্যে টাই পরে স্কুলে যাচ্ছে, ওই টাই পরা শিশুটির কচি মুখে ইংরেজি রাইমস শুনে আমরা ভবিষ্যৎ তার সে ইংল্যান্ডে যাবে, আমেরিকায় যাবে, অন্য জায়গায় যাবে, সেই মূর্তি দেখতে পাই। আমরা দায়ী, এ আমার, এ তোমার পাপ, এই বলেই আমার বক্তব্য শেষ করছি।